মোহনগঞ্জ স্টেশনে মিসির আলি নামলেন রাত 7:30টায়। গায়ে প্রবল জ্বর, মাথায় অসম্ভব যন্ত্রণা, চোখ মেলতে পারছেন না, এরকম অবস্থা। তার নিজের বোকামির জন্য এটা হয়েছে। শ্যামগঞ্জ পর্যন্ত ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। কামরায় লেখা 25 জন বসিবেন, বসেছে 50 জন, আরও 50 জন দাঁড়িয়ে। অসম্ভব গরম। বাথরুমের খোলা দরজা দিয়ে আসছে উৎকট দুর্গন্ধ। বারবার মিসির আলির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নরক যন্ত্রণা বোধহয় একেই বলে। যাত্রীদের মধ্যে একজন রোগী আছে, যে কিছুক্ষণ পর পর গো গো শব্দ করছে। সেই শব্দ শুনে মনে হয় এক্ষুনি বোধহয় তার প্রাণবিয়োগ হবে। ভয়াবহ অবস্থা। মিসির আলি শ্যামগঞ্জ নেমে পড়লেন। খোলা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে বুক ভর্তি নিঃশ্বাস নেবেন এই আশায়। ট্রেন ছাড়ার সময় হঠাৎ মনে হলো ছাদে বসে গেলে কেমন হয়। অনেকেই তো যাচ্ছে, বাতাসের অভাব হবে না সেখানে। গ্রামের ভেতর দিয়ে ট্রেন যাবে, টাটকা বাতাস পাওয়া যাবে। তিনি ছাদে উঠে পড়লেন। ছাদের অবস্থা বেশ ভালো, চমৎকার হাওয়া। মিসির আলি নিজেকে ধন্যবাদ দিলেন ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য। সিদ্ধান্ত সঠিক ছিল না। হিরণপুর আসবার আগেই আকাশ অন্ধকার হয়ে গেল। প্রবল বাতাস বইতে শুরু করল। ধরবার মতো কোনো ব্যবস্থা নেই। তার মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে তাকে উড়িয়ে নিয়ে চাষের খেতে ফেলবে। জীবনের ইতি হবে সেখানেই। বাতাসের সঙ্গে সঙ্গে বর্ষণ। বৃষ্টির ফোঁটা সূচের মতো গায়ে বিঁধছে, আর ঠান্ডা যেন বরফের চাই গলে পড়ছে। একটা ভালো অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতার কথা অন্যকে বলার কোনো সুযোগ কি আর হবে? মিসির আলি বাতাসের ঝাপটা সামলাবার চেষ্টা করছেন। ছাদের ওপরে বসা মানুষগুলোর কেউ কেউ আজান দিতে শুরু করেছে। আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা। আল্লাহ খুশি হলেন কিনা বোঝা গেল না। ঝড় বৃষ্টি কিছুই নামল না। তবে ড্রাইভার ট্রেন দাঁড় করিয়ে ফেলল। ছাদের ওপরে বসে থাকা অসহায় মানুষগুলোর আজানের শব্দ নিশ্চয়ই তার কানে গিয়েছে। আজানের ধ্বনি একেবারে বৃথা যায়নি। ঝড় 8 ঘন্টার মতো স্থায়ী হলো এবং পরের 20 মিনিটের মধ্যে মিসির আলির গায়ের তাপ হু হু করে বাড়তে লাগলো। মোহনগঞ্জ স্টেশনে নেমে তার মনে হলো প্ল্যাটফর্মেই শুয়ে পড়েন। স্যার, আপনি কি মিসির আলি? আমি চৌধুরী বাড়ি থেকে আপনাকে নিতে এসেছি স্যার। ও আচ্ছা, আপনি কোন ট্রেনে আসবেন সেটা তো বলেন নাই। আমি সকাল থেকে সব কটা ট্রেন দেখছি। খুব কষ্ট দিলাম তাই না? জি স্যার, তা দিলেন। মিসির আলি হেসে ফেললেন। বেশ ছেলেটি, বুদ্ধিমান এবং স্মার্ট। কথাবার্তায় কোনো গ্রাম্য টান নেই। কি করো তুমি? এখানকার কলেজে বিয়ে পড়ি, চৌধুরী বাড়িতে থাকি। নাম কি তোমার? জহুরুল হক। জহুরুল হক সাহেব, চলো রওনা হওয়া যাক। চলুন। আপনার মালপত্র কোথায়? মালপত্র কিছুই নেই। একটা হ্যান্ডব্যাগ ছিল, সেটা বাতাসে উড়ে গেছে। বাতাসে উড়ে গেছে মানে? ছাদে বসে এসেছি তো, ঝড়ের মধ্যে পড়েছি। বলেন কি? কি সর্বনাশ! শোনো জহুরুল, এখান থেকে যাওয়ার ব্যবস্থা কি? আমার কিন্তু হাঁটার ক্ষমতা নেই। হাঁটা ছাড়া যাওয়ার তো অন্য কোনো ব্যবস্থাও নেই। নদীতে এখনো পানি হয়নি, নৌকা চলে না। মিসির আলি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে পথে নামলেন। সেখানে আবার তাকে বৃষ্টিতে ধরল। তার জ্বরের ঘোর কাটতে 2 দিন লাগলো। পুরোপুরি আচ্ছন্ন অবস্থা গেল 2 দিন। সবকিছু স্বপ্নের মতো। যা দেখেন তাই মনে হয় কাটা কাটা খণ্ডচিত্র। একটির সঙ্গে অন্যটির মিল নেই। একটি অপরূপা রূপবতী মেয়েকে প্রায়ই উদ্বিগ্ন মুখে তার পাশে বসে থাকতে দেখেন। এই মেয়েটি বোধহয় নাজনীন। মেয়েটি মাথায় পানি ঢালে, মাথার চুল টেনে দেয় এবং অত্যন্ত নরম স্বরে জিজ্ঞেস করে,
চাচাজি, এখন কি একটু ভালো লাগছে? বলুন ভালো লাগছে। তার ভালো লাগে না, তবুও মেয়েটিকে সান্ত্বনা দেবার জন্য বলেন, ভালো লাগছে মা, বেশ ভালো লাগছে। একজন বয়স্কা মহিলাকেও প্রায় সর্বক্ষণই তার ঘরে চেয়ারে বসে থাকতে দেখেন। ইনি বোধহয় নাজনীনের মা। এই মহিলাটি কথা টথা বলেন না। 24 ঘন্টা থাকবার পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তাকে থাকতে হলো 1 সপ্তাহ। 4 দিনের দিন তিনি নিজের ঘর থেকে বেরোলেন এবং খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আবার জ্বর বাঁধিয়ে ফেললেন। সেই জ্বর পুরোপুরি ছাড়ল না কখনো। তবুও এর মধ্যে যেসব কাজকর্ম করার কথা ছিল সব করলেন। প্রথম কাজ ছিল ফিরোজ এসে যেসব জায়গায় গিয়েছে সেসব জায়গায় যাওয়া। দেখা গেল সে খুব বেশি বেড়ায়নি। বাড়ি এবং শিয়ালজানি খাল, এই দুইয়ের মধ্যে তার গতিবিধি সীমিত ছিল। একদিন শুধু উত্তরবন্ধ বিলে গিয়েছিল মাছ ধরা দেখতে। সেখানে সে নিজেই নেমেছিল মাছ ধরতে। তখন শিং মাছ কাটা ফুটিয়ে দেয়। সে ভয়ে অস্থির হয়ে পড়ে। তার ধারণা সাপে কেটেছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ ঘটনাটি ঘটে তার অসুস্থ হবার আগের দিন। খুব সম্ভবত ঘটনাটি তার মনের ওপর ছাপ ফেলে। রাতে তার একটু জ্বরও হয়। যে বটগাছের নিচে চশমা পরা লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল সেই গাছটিও তিনি দেখতে গেলেন এবং গাছের নিচে দাঁড়িয়ে মনে হলো ঘটনাটি এখানে ঘটেনি। ফিরোজের বর্ণনা অনুসারে জায়গাটা নির্জন, দু একটা পরিত্যক্ত হিন্দু বাড়ি ছাড়া আর কিছু নেই। কিন্তু বটগাছটা যে অঞ্চলে, সে জায়গাটা নির্জন নয়। পাশেই শিয়ালজানি খালের ওপর একটি বাঁশের সাঁকো, যার ওপর দিয়ে লোকজন চলাচল করছে। নদীর ওপারেই কয়েক ঘর কুমোরের বাস, তাদের ঘর ভর্তি ছেলে মেয়ে, যারা খুব হইচই করে খেলে। এই অঞ্চলটিকে নির্জন বলা চলে না। ঘটনাটি নিশ্চয়ই অন্য কোথাও ঘটেছে এবং ফিরোজ ঘোরের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছে বটগাছের নিচে, যেখানে অন্য লোকজন তাকে দেখতে পায়। মিসির আলি শিয়ালজানি খালের দুপারে প্রচুর খোঁজাখুঁজি করেন কোনো বকুল গাছ পাওয়া যায় কি না। পাওয়া গেল না। তার দ্বিতীয় কাজ ছিল এখানে আসার পর ফিরোজের সঙ্গে যাদের দেখা হয়েছে তাদের সঙ্গে আলাপ করা, জানতে চেষ্টা করা তারা ফিরোজের আচার ব্যবহারে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছে কিনা। দেখা গেল খুব অল্প কিছু লোকজনের সঙ্গে তার কথা হয়েছে। কেউ তেমন কিছু বলেনি। মিসির আলি প্রত্যেকের সঙ্গে তার ইন্টারভিউয়ের খুঁটিনাটি লিখে ফেললেন। কয়েকটি নমুনা: মোসাম্মদ সালেহা বেগম, বয়স 50 থেকে 55, আজমল চৌধুরীর মা, পর্দানসীন, কম কথা বলেন, রাতে চোখে ভালো দেখতে পান না। প্রশ্ন: ফিরোজ ছেলেটি কেমন? ভালো। কেমন ভালো? এত বড় লোকের ছেলে, কোনো অহংকার নাই। বুঝলেন কি করে অহংকার নেই? আমার পাশ হয়ে সালাম করলো। যেদিন সে অসুস্থ হয়, অর্থাৎ অসুস্থ হবার আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? হয়েছিল, চা খাওয়ার সময়। কোনো কথা হয়েছিল? না। ওকে দেখে আপনার কি একটু অন্যরকম লেগেছিল? না, তবে চোখ মুখ ফোলা ছিল, রাতে ঘুম হয়নি, সেজন্য বোধহয়। বুঝলেন কি করে ওর রাতে ঘুম হয়নি? কারণ আপনার সঙ্গে তো ওর কোনো কথা হয়নি। সে আজমলের কাছে বলেছিল, তাই শুনলাম। আপনি জিজ্ঞেস করেননি কি জন্য ঘুম হয়নি? না। নাজনীন সুলতানা, বয়স 20-21, মুমিনুন নেসা কলেজ থেকে বিএ পাশ করে বাড়িতে আছে। অপরূপ রূপবতী, মায়ের মতো স্বল্পভাষী নয়। ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে, লাজুক নয়। কথাবার্তায় মনে হলো অত্যন্ত জেদি, তবে হাসি খুশি ধরনের মেয়ে। কেমন আছেন নাজনীন? ভালো আছি চাচা। আপনি এমন খাতা কলম নিয়ে প্রশ্ন করছেন কেন? আমার মনে হচ্ছে আমি কোনো পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছি।
ফিরোজকে তোমার কেমন লেগেছিল? ভালো। কেমন ভালো? বেশ ভালো। এই পর্যায়ে মেয়েটি ঈষৎ লজ্জা পেল। ঠিক কী কারণে তুমি বলছো বেশ ভালো? জানি না কী কারণে। ফিরোজ অসুস্থ হবার পেছনে কি কোনো কারণ আছে বলে তোমার মনে হয়? এইসব নিয়ে আমি কখনো ভাবি না চাচা। আচ্ছা, ফিরোজ অসুস্থ হয়ে তোমাদের বাড়িতে এলো, সে সময় তুমি তার সামনে গিয়েছিলে, তোমাকে কি সে চিনতে পেরেছিল? চিনতে পেরেছিলেন কিনা তা বলতে পারবো না চাচা, তবে উনি খুব হইচই করেছিলেন। আমাকে দেখে হইচই থামিয়ে ফেলেন। রাতের বেলাও খুব চিৎকার শুরু করলেন। যখন ভাইয়া আমাকে ডেকে নিয়ে গেলেন, আমাকে দেখে চুপ করে গেলেন। আচ্ছা, এখন আমি একটি ব্যক্তিগত প্রশ্ন করছি, জবাব দিতে না চাইলে জবাব দিও না। প্রশ্নটি হচ্ছে, ফিরোজ যদি এখন পুরোপুরি সেরে যায় এবং তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি হবে? উত্তর খুব সহজ এবং শান্ত গলায়, হ্যাঁ হব। চাচা, আজকের মতো থাক। আপনার জন্য এখন শরবত নিয়ে আসি, নাকি চা খাবেন? আপনি খুব ঘন ঘন চা খাচ্ছেন, এটা কিন্তু চাচা ভালো না। হরিপ্রসন্ন রায়, MBBS, স্থানীয় ডাক্তার, বয়স 40-45, ব্যস্তবাগীশ লোক। এ অঞ্চলে তার খুব পসার আছে। ইন্টারভিউ চলাকালে দুজন লোক তাকে নিতে এলো, কথা বেশি বলেন। আপনি কখন রোগীকে দেখতে এলেন? আমাকে খবর পাঠিয়েছে 5টায়। তখন যাওয়ার উপায় ছিল না, কারণ ধর্মপাশা থেকে একজন পেশেন্ট এসেছে। এখন তখন অবস্থা, পেটের ব্যথা, আলসার ছিল, সেই পেইন। আমি কাজেই সন্ধ্যার পরে গিয়ে উপস্থিত হই, ধরুন 6টা 6:30। শীতকাল তো, 6টার সময় চারিদিক অন্ধকার। আপনি কি দেখলেন, মানে রোগীর অবস্থার কথা বলছি? উত্তর গো গো শব্দ করছে, মুখ দিয়ে ফেনা হচ্ছে, হিস্টেরিয়ার লক্ষণ মনে হচ্ছে, চোখ বড় বড় করে ঘোরাচ্ছিল, ভয়াবহ অবস্থা। আমি নাড়ি দেখলাম, হার্টবিট খুব হাই ছিল, হিস্টেরিয়াতে এরকম হয়। ওষুধপত্র কি দিলেন? তেমন কিছু না, ঘুমের ওষুধ দিয়েছি, ফেনোবারবিটন। তারপর বলেছিলাম ইমিডিয়েটলি ঢাকা নিয়ে যেতে। কতক্ষণ ছিলেন আপনি? রাত 10টা পর্যন্ত ছিলাম। ওরা খুব ঘাবড়ে গিয়েছিল, নাজনীন কান্নাকাটি করেছিল, কাজেই রোগী ঘুমিয়ে না পড়া পর্যন্ত ছিলাম। ঘুমের মধ্যে রোগী কি কোনো কথাবার্তা বলেছিল? উত্তর না, সাউন্ড ঘুম। আমি ঘুমের মধ্যে কবার নাড়ি দেখলাম। হার্টবিট বেশি ছিল, তবে আগের চেয়ে কম। কত ছিল তা মনে নেই। গায়ে কি টেম্পারেচার ছিল? আমি যখন দেখি তখন অল্প ছিল, 99.5। আমি চলে আসার সময় বলেছিলাম সকালবেলা আবার দেখব, কিন্তু সেটা সম্ভব হয়নি। ভোর 5টার ট্রেনে রোগীকে নিয়ে তারা ঢাকায় চলে যায়। জহুরুল হক, বয়স 20-21, স্থানীয় কলেজের ছাত্র, বুদ্ধিমান এবং স্মার্ট। চৌধুরীদের বাড়ি লজিং থাকে, এদের সঙ্গে ক্ষীণ আত্মীয়তার সম্পর্ক আছে। কথাবার্তা শুনে মনে হলো নাজনীন মেয়েটির প্রতি সে খানিকটা অনুরক্ত। ফিরোজের সঙ্গে তোমার কথা হয়েছিল? জি না, আমি একটু দূরে দূরে ছিলাম। দূরে দূরে ছিলে কেন? উত্তর আজমল ভাই সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতেন। আমি আজমল ভাইকে সবসময় এড়িয়ে চলি, তাকে ভীষণ ভয় পাই, কাজেই। ভয় পাও কেন? আজমল ভাই ভীষণ রাগী, চট করে রেগে যায়। ওদের ফ্যামিলির সবাই খুব রাগী। এখনও ওদের মধ্যে কিছুটা জমিদার জমিদার ভাব আছে, সবাইকে মনে করে ছোট লোক। ফিরোজ কেন অসুস্থ হয়েছিল বলে তোমার ধারণা? জানি না কেন হয়েছে, তবে লোকে বলে ওরা ধুতুরার বীজ খাইয়ে পাগল করে ফেলেছে। বলো কি তুমি? না, আমি মোটেই বিশ্বাস করি না। লোকে কি বলে সেটা বললাম। লোকে এ জাতীয় কথা বলছে কেন? এদের পূর্বপুরুষরা খুব অত্যাচারী জমিদার ছিল। এরা মানুষের প্রাণ অতিষ্ঠ করে দিয়েছিল। এরা প্রচুর অন্যায় করেছে, সেজন্যই এসব বলে।
তুমি মনে হয় এদের ওপর রেগে আছো। না রাখবো কেন, সত্যি কথাটা আপনাকে বললাম। মোহনগঞ্জে আসায় মিসির আলি সাহেবের তেমন কোনো লাভ হয়নি। এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি যেটা তার কোনো কাজে আসবে। চট করে অবশ্যই কোনো কিছুই পাওয়া যায় না, খুঁজতে হয়। জট খোলবার প্রথম ধাপই হচ্ছে অনুসন্ধান। অন্ধকারে হাতড়ানোর মতো কোনো আলোর ইশারা থাকতে হবে। সেরকম কোনো আলোর সন্ধান মিসির আলি এখনো পাননি। তবে যাবার দিন ভোরবেলায় একটি সূত্র পাওয়া গেল। অস্বস্তিকর একটি সূত্র, যাকে গ্রহণ করাও যায় না, আবার ফেলে দেওয়া যায় না। নাজনীন এসে বলল, চাচা আসুন, আপনাকে একটা মজার জিনিস দেখাবো। কি মজার জিনিস? আমাদের এক পূর্বপুরুষ পিতলের একটা কলসি পেয়েছিলেন। কলসি ভর্তি ছিল মোহর। সেই মোহর পেয়েই তারা জমিদার হলো। কলসিটায় কোনো বিশেষত্ব আছে? না, সাধারণ কলসি। তবে আমাবস্যার সময় এটা ঝনঝন শব্দ করে। তুমি নিজে শুনেছ? না, তবে অনেকেই শুনেছে। আমি আর ভাইয়া এক আমাবস্যার রাতে কলসির পাশে রাত জেগে বসেছিলাম, কিচ্ছু শুনতে পাইনি। মিসির আলি হাসি মুখে বললেন, প্রাচীন মোহর ভর্তি কলসি, এ জাতীয় কিছু গল্প প্রচলিত, তবে এসবের কোনো ভিত্তি নেই। চাচা, অনেকেই কিন্তু শব্দ শুনেছে। হয়তো ইঁদুর ভেতরে ঢুকে গিয়েছিল, ইঁদুর শব্দ করেছে। মিসির আলি কলসি দেখার জন্য কোনো রকম আগ্রহ বোধ করলেন না। শুধুমাত্র নাজনীনের মন রক্ষার জন্য সঙ্গে গেলেন। দোতলার উত্তরের সবচেয়ে শেষের ঘরটিতে তালা খুলল নাজনীন। মিসির আলির শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কলসির কারণে নয়। এই ঘরে কয়েকটি পুরনো পেইন্টিং আছে। তাদের একটিতে খালি গায়ে একটা লোক ঘোড়ার পিঠে বসে আছে। তার পরনে কালো রঙের প্যান্ট, চোখে সোনালি চশমা, শুকনো ধরনের কঠিন একটি মুখ। নাজনীন, এ ছবিটা কার? আমার দাদার বাবা, উনি খালি গায়ে ঘোড়ায় চড়তেন। নাম কি ওর? মাসুক চৌধুরী। ওর সম্পর্কে আর কি জানো তুমি? বিশেষ কিছু জানি না, শুনেছি খুব অত্যাচারী ছিলেন। তারপর একদিন সন্ধ্যাবেলা ঘোড়ায় চড়ে আসছিলেন, হঠাৎ প্রজারা তাকে ঘিরে ফেলে। তারপর? তারপর আর কি, মেরে ফেলে, রড দিয়ে পিটিয়ে মারে। চাচা, এই দেখুন কলসি। আবার কি কি যেন লেখাও আছে, চেষ্টা করে দেখুন পড়তে পারেন কিনা। পালি ভাষায় লেখা। লেখা পড়ার ব্যাপারে তিনি বিন্দুমাত্র উৎসাহ বোধ করলেন না। ঠান্ডা গলায় বললেন, তোমার দাদার বাবাকে রড দিয়ে পিটিয়ে মারে? হ্যাঁ। ওর কথা এত জিজ্ঞেস করছেন কেন? এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, ফিরোজ কি এই ঘরটি দেখেছে? সে কি এই ঘরে ঢুকেছিল? জি না। কি করে বুঝলে ঢোকেনি? কারণ ঘরটা তালা দেওয়া থাকে। এই তালার একটি মাত্র চাবি, সেই চাবি থাকে আমার কাছে। জানালা টানালা দিয়ে এই ঘরে ঢোকার কোনো উপায় নেই, তাই না? ওহো, আর উপায় থাকলেও শুধু শুধু জানালা দিয়ে ঢুকতে যাবেন কেন? কি আছে এই ঘরে? মিসির আলি দাঁড়িয়ে রইলেন ছবির সামনে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি জট খুলতে চেষ্টা করলেন, কিন্তু জট খুলছে না, আরও পাকিয়ে যাচ্ছে। ফিরোজ যদি একবার এই ঘরে ঢুকত, তাহলে সমস্ত ব্যাপারটাই অনেক সহজ হয়ে যেত। তিনি বলতে পারতেন, ফিরোজ এই ছবিটি দেখেছে, তার মনে ছাপ ফেলেছে এই ছবি। পরবর্তী সময়ে ছবির মানুষকেই সে দেখেছে। হ্যালুসিনেশন, কত সহজ সমাধান। কিন্তু ফিরোজ এই ছবি দেখেনি। মিসির আলি বললেন, একটি মাত্র চাবি? হ্যাঁ। তুমি কি নিশ্চিত যে এই ঘরের দ্বিতীয় কোনো চাবি নেই? হ্যাঁ, নিশ্চিত। মিসির আলি আবার তাকালেন ছবির দিকে। তার কেন জানি মনে হলো ছবির মানুষটি তার দিকে তাকিয়ে হাসছে। বিদ্রূপের হাসি, তাচ্ছিল্যের হাসি।